শুভরাজ মণ্ডল। আমি আজ তোমাদের সাথে কিছু ঘন্টাখানিক সময় দেব এবং দারুণ কিছু ব্যাপার স্যাপার জিনিসপত্র নিয়ে আমরা একটু আদান প্রদান করবো। কিছু অভিজ্ঞতা তোমাদের থেকে আমি নেব, আমার থেকে তোমাদেরকে দেব। তোমরা রাজি আছো? ইয়েস অর নো? ভয়েস কিন্তু লাউডলি হতে হবে, আরো জোরে। রাজি কি তোমরা? ভালো লাগবে কি মনে হচ্ছে? তো একটা কমিটমেন্ট আমি করব আমার সেশন স্টার্ট করার আগে, যে তোমরা এখন প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের নিজেদের প্রচেষ্টায় স্যার ম্যাডামদের উদ্যোগের মাধ্যমে আজ যে জায়গায়, আজ নিজের দক্ষতার যেই লেভেলে তোমরা পৌঁছে আছো, আগামী 1 ঘন্টা পর তোমরা পুরো চেঞ্জ হয়ে যাবে, অনেকটা এগিয়ে যাবে। সো আর ইউ এক্সাইটেড? ইয়েস অর নো? তোমাদের যে স্বপ্নটা তোমরা দেখছো, সেই স্বপ্ন পূরণ হওয়ার জন্য আগামী এই 1 ঘন্টা যেটা হতে চলেছে, এই 1 ঘন্টা কিন্তু দারুণ কার্যকরী। তোমাদের বাবা মা তোমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখেন, সেটা পূরণ করার জন্য কিন্তু আগামী 1 ঘন্টা দারুণ কার্যকরী। তার জন্য আমি প্রথমে রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে তোমরা কিন্তু ঘরটাকে ঠান্ডা রাখবে। ভেরি রিসেন্ট আমি একটা কোটেশন আপডেট করেছি যে ভেতরে জ্বলবে আগুন, বাইরে জমাতে হবে বরফ। তাপমাত্রার এই তারতম্য যেদিন আপনারা সহ্য করতে পারবেন, সেদিন সূর্য আপনার কাছে নত হবে। এবং যত মনীষী বলো, যত বিপ্লবী বলো, প্রত্যেকের ভেতরে কিন্তু একটা আগুন জ্বলতে গেছে না? প্লেন আগে ওঠে না রকেট? কেন রকেটের পেছনে আগুন জ্বলে না? তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে, মনের ভেতরে কিন্তু একটা আগুন থাকা উচিত এবং আছে, তোমরা সেটা রিয়েলাইজ করো না। এখানে কিন্তু প্রত্যেকে আমরা কোটিপতি ঘরের সন্তান না, আছে কি মুষ্টিমেয় 2-1 জন থাকতে পারে। আমরা প্রত্যেক মুহূর্তে আমাদের বাবা মায়ের কষ্ট, আমাদের বাবা মায়ের প্রচেষ্টা, চোখের জল, অভাব, এগুলো ফিল করি। কিন্তু তারপরেও মাঝে মাঝে যখন বাইরে হারিয়ে যাই, তখন সেই দুঃখটা আমাদেরকে আগে বাড়ানোর জন্য হেল্প করে না। আবার যখন বাড়িতে ব্যাক করি, তখন আবার আমাদের মনে সেই জিনিসটা চলে আসে। তখন হয়তো কিছুক্ষণের জন্য আমরা মোটিভেট থাকি, আবার যখন কিছু আজে বাজে সঙ্গের সাথে মিশে যায় আবার ভুলে যাই, রাইট? এটাই হয়। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, আমরা এখানে ফার্স্ট টু লাস্ট যত স্টুডেন্ট আমরা এখানে বসে আছি, প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কিন্তু স্পেশাল। ইয়েস অর নো? প্রত্যেকটা স্টুডেন্ট হতে পারে আমরা ভাবছি যে আমরা সবাই স্পেশাল না, বাট আমি আজকে প্রমাণ করব যে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যতজন বসে আছে, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু ইউনিক। প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আলাদা আলাদা কিছু সত্তা আছে, যেটা অন্য স্টুডেন্টের মধ্যে নেই। আমাদের সব থেকে আগে দরকার যেটা কনফিডেন্স। এই কনফিডেন্সটার ভীষণ অভাব, মানে আত্মবিশ্বাস। আজকে যারা কম নাম্বার পায় ক্লাসের মধ্যে, তাদের কিন্তু এই আত্মবিশ্বাসটারই অভাব, আর কিচ্ছু নয়। কিন্তু যদি কেউ মনে করে সারা পৃথিবীর সব থেকে কঠিনতম একটা সূত্র, যদি কেউ মনে করে, কোনো বাজে স্টুডেন্ট যদি মনে করে এই সূত্রটা আমি শিখেই ছাড়বো, সে কি পারে না? ইয়েস অর নো? জোরে বলবে। পারে তো? পৃথিবীতে রকেট আবিষ্কার হয়ে গেল, বড় বড় 100 তলা 150 তলা বিল্ডিং আবিষ্কার হয়ে গেল, সামান্য একটা সূত্র, একটা পড়াশোনা আমরা করতে পারি না? পারি তো? তাহলে সব কিছুর জন্য কি দরকার? কনফিডেন্স, যেটা বাংলা আত্মবিশ্বাস। এইবার আত্মবিশ্বাসটা আমরা সবসময় শুনি যে আত্মবিশ্বাস বাড়াতে হবে, বাড়াতে হবে, বাড়াতে হবে। কিন্তু হোয়াট ইজ আত্মবিশ্বাস? হোয়াট ইজ কনফিডেন্স? কনফিডেন্সটা কি? কে একজন বলবে তাড়াতাড়ি? বলো। মাইকটা দাও তো ওর কাছে, একজন একটু ফেনে করো তাড়াতাড়ি। ওর জন্য একটা জোরে হাততালি। এতগুলো স্টুডেন্টের মধ্যে সাহস করে দাঁড়িয়ে নিজের প্রতি আস্থা রাখা যে আমি এটা করতে পারবো, এই এক কথায় এটাই আত্মবিশ্বাস, কনফিডেন্স। আমি পারবো, আমাকে করতে হবে, এটাই। ভেরি গুড, শি ইজ আ ভেরি ব্রিলিয়ান্ট। অভিজ্ঞতা আরেকটা দক্ষতা, এই দুটো জিনিস যেদিন থেকে তোমাদের মধ্যে অ্যাড হবে, সেদিন তোমরা বলতে পারো যে আমি আত্মবিশ্বাস আমার তৈরি হবে। কারণ
অভিজ্ঞতা নেই, দক্ষতাও নেই, আত্মবিশ্বাস কিন্তু সেখানে আসবে না। আসবে কি? আজ আমি তোমাদের সামনে একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আমি যখন আসছিলাম তখন আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি এই সেশনটা খুব ভালোভাবে করতে পারবো, এটা আমার আত্মবিশ্বাস। কিন্তু এটা এসছে কোত্থেকে? বিগত 10 বছর ধরে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করেছি। দ্যাট ইজ এক্সপিরিয়েন্স, ইয়েস অর নো? সেটা কি? সেটা অভিজ্ঞতা। আর দক্ষতাটা কি? যে টপিক নিয়ে আমি কথা বলবো তোমাদের সাথে, সেই টপিক সম্বন্ধে সায়েন্টিফিক যে নলেজগুলো সেগুলো আমার আছে কিনা, এই দুটো আছে বলেই কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি। তাহলে তোমাদের বিগত দিনের অভিজ্ঞতা আর যে দক্ষতা, এই দুটো বাড়াতে যত থাকবে তত আত্মবিশ্বাস বাড়বে। আজ তাদের আত্মবিশ্বাস কম কেন? যারা কম নম্বর পাচ্ছি তাদের শর্ট আছে কোনো একটা। তো আজ আমরা প্রত্যেকটা এখানে স্টুডেন্ট আমরা বসে আছি, আমরা অনেক পড়াশোনা করতে চাইছি, অনেক ভালো রেজাল্ট চাইছি, ইয়েস অর নো? কিন্তু আমরা একদম মানে এই শিক্ষা জগতের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে প্রশ্নটা, সেটার উত্তর আমরা কিন্তু জানি না। সেটা কি? সেটা হচ্ছে আমরা পড়াশোনা কেন করছি। আছে ক্লিয়ার কনসেপ্ট এই ব্যাপারে কারোর কাছে? আমরা 9-এ উঠে গেছি, আমরা 10-এ উঠে গেছি, 11-এ উঠে গেছি। শুধু তোমরাই না, বহু গ্র্যাজুয়েশন লেভেলের স্টুডেন্টরাও জানে না যে সংজ্ঞাটা কি, কেন আমি পড়াশোনা করছি। আর এই কেন পড়াশোনা করছি এটার উত্তর একও হতে পারে না, আলাদাও হতে পারে, নাও মিলতে পারে। কেন পড়াশোনা করছি যে কোনো একজন, তুমি তো একটা বলেছো, আরেকজনকে সুযোগ দাও। নিজের জ্ঞান ভাণ্ডারকে বাড়ানোর জন্য বা নিজের জ্ঞান শক্তিকে বাড়ানোর জন্য। এবার একটা প্রশ্ন করি, নিজের জ্ঞান ভাণ্ডার বা শক্তিকে কেন বাড়াতে হবে? আমার ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবনে চলার জন্য জ্ঞানকে বাড়ানোর দরকার এবং পরিবেশের সঙ্গে মানিয়ে চলার জন্য। দারুণ বলেছে, একটা জোরে হাততালি। আমি আশা করতে পারিনি যে প্রথমেই ও একটা দারুণ অ্যান্সার দেবে। আমি ভেবেছিলাম যে অনেকে হয়তো পারবে না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য করতে হবে। কিন্তু একটা প্রশ্ন, শুধু জ্ঞান অর্জন করলে কি চলবে? অনেকে ভাবে যে শুধু জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করলেই হবে, চাকরি বাকরি করতে হবে, ইয়েস অর নো? বিজনেস করতে হবে, আছে না এরকম অনেক চিন্তা ভাবনা? তাহলে অ্যাকচুয়াল উদ্দেশ্য কোনটা? নিজের পায়ে তো দাঁড়িয়ে আছো প্রত্যেকে। যে জ্ঞানকে আমরা অর্জন করছি সেগুলো বাস্তবিক জীবনে প্রয়োগ করতে হবে। ইট ইজ আ ভেরি ভেরি বিগ অ্যান্ড এগেইন। দেখো, প্রথম কথা হচ্ছে এটাই যে আজ থেকে আমরা এটা কেউ ভাববো না যে আমরা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছি। এই চিন্তা ভাবনা আজ থেকে আউট করে দাও। যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেটা যদি চাকরি বাকরি করার জন্য বা কোনো উদ্দেশ্য নিয়ে করি এরকম ধরনের, তাহলে কিন্তু আমরা ফ্রাস্ট্রেশনে কবলে পড়ব। যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেই জ্ঞানটা অর্জন করার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব গঠন হবে, ইয়েস অর নো? আমাদের ব্যক্তিত্ব গঠন হবে, এবং ব্যক্তিত্ব যদি সঠিকভাবে গঠন একবার হয়ে যায় তাহলে পৃথিবীতে কারো শক্তি নেই যে আপনাকে কোনো জিনিস পাওয়া থেকে আটকাবে। এবং আপনি যদি সঠিক ব্যক্তিত্ব ডেভেলপ করতে পারেন তাহলে ছোটখাটো চাকরি তো দূরের কথা, অনেক বড় বড় জিনিস আপনার জন্য অপেক্ষা করবে, রাইট? তাহলে প্রথম কথা হচ্ছে শিক্ষার যে উদ্দেশ্য সেটা কি? নিজের ব্যক্তিত্বের বিকাশ। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা ছোট গল্পের নাম বলো তো কেউ? আর কি? মহেশটা কার লেখা? ওনার তো। তো মহেশ গল্পটা তোমরা পড়েছো সবাই? এখন একটা প্রশ্ন কি, যেটা আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমি এগুলো বুঝতাম না। পাঠ্য বই একটা সেশন পড়ছি, কিন্তু সেটা কেন পড়ছি সেই সময় সেই কনসেপ্টটাও ক্লিয়ার থাকতে হবে যে এই মহেশটা পড়ার সাথে আমার জীবনের উন্নতির সাথে কি কানেকশন আছে। যদি এই ক্লিয়ার ক্রিস্টাল ধারণাটা তৈরি হয় তবেই মহেশটা তো মন দিয়ে পড়বো, ইয়েস অর নো? একটা জিনিস আমি করছি সেটার সাথে আমার কোনো স্বার্থ নেই, সেটা কি ভালো করে করতে পারবো? পারবো কি? আজকে মহেশ গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উনি
বাস্তব সমাজের যে রূপটাকে ফুটিয়ে তুলেছেন, যে দর্শনটা আমরা ওখান থেকে পাচ্ছি সেইটা বোঝার জন্য, তাহলে আমরা বুঝতে পারবো যে সমাজের বাস্তব চরিত্রটা কি, তাই তো? এবং সেই রিলেটেড আমাদের ভেতরকার আমাদের চরিত্রটাও কিন্তু সেরকমভাবে ডেভেলপ হবে। এই জন্য তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ে যাই আজকে পড়ি না কেন, সেই জিনিসগুলো আমাদের কিন্তু মন দিয়ে এই কারণেই পড়া উচিত, কারণ এইগুলো আমাদের ব্যক্তিত্বটাকে ডেভেলপ করবে। আর আজ যদি আমরা কেউ স্কিপ করে চলে যেতে থাকি, যদি ফাঁকি মারতে থাকি, তাহলে কি হবে? আজ তোমরা যে জায়গায় আছো, যে প্ল্যাটফর্মে আছো, তোমরা যদি সেই প্ল্যাটফর্মের বিষয়গুলোকে অ্যাকসেপ্ট না করো, তাহলে কি এমন গ্যারান্টি আছে যে ভবিষ্যতে তোমরা যখন চাকরি ফিল্ডে যাবে তখনও সেটা মন দিয়ে করবে? আজ থেকে এই হ্যাবিটটা নিজের মধ্যে বাড়াতে হবে যে যখনই আমি যে ফিল্ডে থাকবো সেই ফিল্ডে রাজা আমাকে হতে হবে। ইয়েস অর নো? উই আর দ্য ইনস্ট্রুমেন্ট। আমরা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট। উপরওয়ালাও আমাদের মাধ্যমে কিন্তু সমাজে ভালো ভালো জিনিস করায়, এবং সেই জায়গায় নিজেকে আনতে গেলে যথেষ্ট জ্ঞান দরকার, তাই তো? তার মানে একটা প্রশ্ন কিন্তু আমরা আজকে অ্যাড করলাম আমাদের লাইফের সাথে। দেখবে একটা বাচ্চা যখন ছোট থাকে সে তার বাবা মাকে অনেক প্রশ্ন করে ছোটবেলায়, এবং যত আমরা বড় হই না তত আমাদের ভেতর থেকে এই প্রশ্নটা কিন্তু কমে যায়, তাই না? এবং এখন তোমরা এমন একটা স্টেজে আছো, যদি কোনো শিক্ষক এখানে কোনো জিনিস তোমাদেরকে বোঝান, তোমরা না বুঝতে পারলেও তোমরা কিন্তু ঘুরে একটা প্রশ্ন করো না কিন্তু অনেকে। এটা ঠিক না ভুল? ডেফিনেটলি ভুল। দেখো, এইবার আমি এর মূলে যাই। আমি সবসময় না ডেপথে যাওয়াটা পছন্দ করি, উপর কথাটা আমার ঠিক পছন্দ হয় না, যে এই জিনিসটা কেন ঘটছে। ধরো তোমার নামটা কি? জোরে বলো। তোমার হ্যাঁ, তোমার পেছনে যে আছে, হ্যাঁ হ্যাঁ, তন্ময় মণ্ডল। তন্ময় মণ্ডল, কোনো একজন টিচার এখানে কোনো কিছু বোঝাচ্ছেন, তন্ময় মণ্ডলের মধ্যে একটা প্রশ্ন তৈরি হলো, কিন্তু সমস্যাটা কোথায়? তন্ময় মণ্ডল যখন সিট থেকে উঠে দাঁড়িয়ে যে প্রশ্নটা করবে, এখানেই প্রবলেম। ওর ব্রেনে চলছে কি, যে এতগুলো বন্ধুর মাঝখানে আমি কি করে উঠে দাঁড়াবো, সবার সামনে তো আমি ছোট হয়ে যাবো। ইয়েস আর নো? এটা মাথায় চলছে। আর একটা জিনিস মাথায় কি চলছে, যে এই যে টিচার, উনি কি ভাববে, উনি না বকুনি দেন, তাই না? এরকম আরো একটা জিনিস মাথায় চলে, যে এরপরে যখন আমি বাইরে যাব সারা রাস্তা না আমাকে ওরা ঠাট্টা ইয়ার্কি করে, অনেক কিছু মাথায় চলে। তো একটা জিনিস তোমাদেরকে বলি, আজ তন্ময় এটা ভাবছে, তাই তো? ও কি ভাবছে না? ভাবছে তো? ও কি ভাবছে না? ভাবছে তো? তার মানে তন্ময় যদি এটা ভাবে, তাহলে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের ভেতরে এই চিন্তা ভাবনাটা আছে। ইয়েস অর নো? তাহলে কেউ কি প্রশ্ন করতে পারবে? আলটিমেটলি পারবে কি? কেউ কিন্তু, কারোর কিন্তু প্রশ্ন করা হবে না, এবং কেউ কিন্তু জিনিসটা জানতে পারবে না। তার ফলে আমার মতো বিপদে পড়বে। কি বিপদ? আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন আমারও কিছু প্রশ্ন মনে ছিল, বাট সেই সময় আমি সেই জিনিসগুলো জানার জন্য ইচ্ছা ছিল, বাট এই প্রবলেমগুলো আমাকে আটকে ছিল। আমি যেই কারণে মনে করি আজকে আমি যে জায়গায় আছি, হয়তো আর একটু বেটার জায়গায় থাকতে পারতাম, নেই ওই কারণবশত, ওই লজ্জা ভয়ের জন্য। দেখবো আমরা রাস্তায় যখন বেরোই বা নতুন কোনো যখন কাজ করি, যে কোনো কিছু, ধরো কম্পিউটারে ভর্তি হলাম বা যে কোনো একটা নতুন উদ্যোগ যদি আমাদের লাইফের সাথে আমরা অ্যাড করি, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটা চিন্তা আসতে থাকে, কি বলতো, যে লোকে কি ভাববে। ইয়েস অর নো? পাড়া প্রতিবেশী লোক কি ভাববে, আছে না? আছে তো? একটা ছোট্ট গল্প বলি। কাগজ কুড়ায় এরকম মহিলা আছে না এলাকায়? দেখবে ওরা যখন একটা সাদা বা কালো ব্যাগ, বড় ব্যাগ নিয়ে কাগজ কোড়ানোর জন্য সকালবেলা বেরিয়ে পড়ে না, তখন একটা গলিতে যখন যায়, কিছু কাগজ কুড়ায় আর কিছু কুকুর ঘেউ ঘেউ করে তো? কুকুরের দিকে কিন্তু সে পাত্তাও দেয়। আবার এগিয়ে আরেকটা গলিতে যায়, সেখানে গিয়ে আরো কিছু কাগজ কুড়িয়ে আরেকটা গলিতে যায়, সেখানেও একটা কুকুর থাকে। এরকম প্রত্যেকটা গলি সে অ্যাটেন্ড করে, আর প্রত্যেকটা গলিতেই কিন্তু একটা করে কুকুর ভৌ ভৌ করে। এবং দিনের শেষে কি হয়, দিনের শেষে ওই কাগজ
পুরনো ওই মহিলা, ওর দিনের শেষে কিন্তু একটা ভালো পরিমাণ কাগজ তার ব্যাগে থলিতে জমা হয়, ইয়েস আর নো? আর রাত্রে কি ওটা কোনো একটা জায়গায় বিক্রি করে আর সেখান থেকে টাকা উপার্জন করে। তাহলে দেখো, আমরা স্কুলে পড়ছি, আমরা বিভিন্ন রকম ট্রেনিং নিচ্ছি, আমাদের এই সিম্পল লজিকটা জানা নেই, কিন্তু একজন কাগজ কুড়ায়, সে কোনো ট্রেনিং নেয় না, সে হয়তো স্কুলেও যায়নি, তার এই জ্ঞান বুদ্ধিটা আছে যে লোক কি বললো সেই কথায় কান না দিয়ে নিজের কাজটা করে এগিয়ে যাওয়া। আর আমরা তো শিক্ষিত, তাহলে এই চিন্তা ভাবনা থেকে আমাদেরকে কিন্তু বেরিয়ে আসতে হবে। তোমাদের যখন খাওয়া হবে না তখন কিন্তু কেউ তোমাদের কিন্তু দুটো অন্ন দেবে না, কিন্তু হাসার বেলা সবাই হাসবে, রাইট? তো আজ থেকে এখানে প্রত্যেকটা স্টুডেন্টের যার যা মনে প্রশ্ন থাকবে এই বেলাতেই সেই প্রশ্নটা কিন্তু করে নিতে হবে টিচারদের। টিচাররা তো এরকম বলে না যে তোর আর প্রশ্ন করবি না, বলে কি? এরকম টিচার অন্য জায়গায় পাওয়াও যায় না। তো টিচারদের জন্য একটা জোরে হাত তালি, পেছনের টিচার আছে। সেশন কি ভালো লাগছে? ইয়েস অর নো? লাউডলি বলো একটু, না তো আমি কনফিডেন্স পাচ্ছি না। ভালো লাগছে? শিখতে পারছো কিছু? এবার একটা পার্টে আসি। আমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করতে চাই, তার একটা ফর্মুলা বলবো, রাজি আছো শুনতে? প্রত্যেকে আমাদেরকে ভালো রেজাল্ট করতে চাই। তো এবার একটু ব্যাক ক্যালকুলেশনে আসি। ভালো রেজাল্ট কাকে বলে? ভালো রেজাল্ট তাকেই বলে যদি 100-র মধ্যে 95 পাই, তাই তো? যদি 100-র মধ্যে 98 পাই বা 85ও পেলে ভালো রেজাল্ট বলা যায়, তাই তো? তো এই ভালো রেজাল্টটা ঠিক আগের মুহূর্তে, মানে আমি ব্যাক ক্যালকুলেশন করছি, একটি ছেলে বা একটি মেয়ে এন্ড অফ দ্য ইয়ার সে একটা ভালো রেজাল্ট করলো, তাই তো? তাহলে এবার ব্যাক ক্যালকুলেশন করি যে তার ঠিক পরীক্ষার ঠিক 1 মাস আগে কি করেছিল, 2 মাস আগে কি করেছিল, 3 মাস আগে কি করেছিল, এরকম ব্যাক ক্যালকুলেশন আছে। দেখো, ভালো রেজাল্ট আমরা প্রত্যেকে চাই, তার জন্য এটা আমরা বোঝাটা আমাদের ভীষণ দরকার যে ভালো রেজাল্টটা আসে ভালো নাম্বার থেকে। এবার আমরা সারা বছর যতই ভালো পড়াশোনা করি না কেন, পরীক্ষার হলে 3টি ঘন্টা আমাদের যেটা থাকে সেটা সোনার মতো, ইয়েস অর নো? সেই টাইমটা সোনার মতো হয়। যদি সেই সময় কারোর পেট খারাপ করে, কারোর প্রচন্ড জ্বর, আধা ঘন্টা সে শুয়ে আছে, কি হবে? তার লাইফ থেকে আধা ঘন্টা মাইনাস। 10 বার যদি বাথরুমে যায় কি হবে? 20 মিনিট লস। ওই 20 মিনিট পাবে? 3 ঘন্টা থেকে 20 মিনিট লস, তাই তো? অন্য সময় যেগুলো আমরা কাটাই সেই সময়গুলোর মতো এই সময়টা হয় না, অনেক আলাদা। পরীক্ষার হলে যে 3 ঘন্টা আমরা পাই। তো প্রথম কথা হচ্ছে যে এই 3 ঘন্টা ভালো করে ইউটিলাইজ করতে হবে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যে পড়াশোনাগুলো আমরা বিগত 1 বছর ধরে করে এসেছি সেই পড়াশোনাগুলো যদি ওই জায়গায় ওই চেয়ারে যদি আমাদের মনে না পড়ে তাহলে কি লিখতে পারবো কি? তার মানে মনে থাকাটা কত ইম্পর্টেন্ট, তাই তো? যার জন্য আমরা মনে রাখার জন্য আমরা বিভিন্ন রকম কলা কৌশল করে থাকি। কেউ খুব জোরে পড়ে, তাই তো? কেউ গুনগুন করে পড়ে, কেউ বিভিন্ন রকম কলা কৌশল করতে চায় যে মনে কিভাবে থাকে। কিন্তু একটা গোপন সূত্র আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে ভালো রেজাল্ট যদি করতে হয় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা যখন আমি পড়বো একবার যেটা দেখে নেবো সেটা যদি আমাদের ব্রেনে একদম স্টোর হয়ে যায় এবং সেটা যদি 6 মাস পরেও কেউ জিজ্ঞাসা করে যদি বলতে পারি, যদি এই কোয়ালিটি আমাদের মধ্যে থাকে তাহলে পরীক্ষার হলে অ্যান্সার দিতে পারবো কি পারবো না? পারবো। আরেকটা সমস্যা কি দেখবে, এরকম হয় অনেকের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার জানা কিন্তু হ্যান্ড রাইটিং স্পিড নেই, কি হবে? জানা সত্ত্বেও অনেক অ্যান্সার লিখে আসতে পারবে না, এখানেও কিন্তু মার্কস কম আসবে। দেখবে তাহলে দেখছো কতগুলো কারণ মানে সম্মিলিত হয়ে একটা ভালো রেজাল্ট হয় একটা স্টুডেন্টের। কত কিছু মাথায় রাখতে হয়, ইয়েস অর নো? ভালো ট্যালেন্ট থাকলেই হবে না, ভালো মুখস্থ বিদ্যা থাকলেও হবে না। যদি হ্যান্ড রাইটিং স্লো হয় কি হবে? লিখতে পারবো না, 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তো তাহলে সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে একটা পরীক্ষা দিতে হয়। তো এর মধ্যে যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা কি মনে রাখা। ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কিন্তু মনে রাখতে পারে না। তো এইবার একটা প্রশ্ন তোমাদের কাছে আমার করার আছে যে তোমরা কোনোদিন
ভেবে দেখেছো যে একটা সিলেবাস, একটা প্রশ্নের উত্তর কিভাবে আমাদের ব্রেন মনে রাখতে পারে? অ্যান্সার মি, যে কোনো একজনে, তুমি বলবে, বলো। স্যার আমার মনে হয় কোনো কিছু একটা করে সেটা যদি সবসময় সঙ্গে সঙ্গে লিখে ফেলা হয় তাহলে সেটা সঙ্গে সঙ্গে মাথায় ছিল। একটা হাততালি দাও, একটা পয়েন্ট বলেছে। ও একটা পয়েন্ট বলেছে, আমি বলছি যে কোনো কিছু পড়ার সাথে সাথে যদি সেটাকে আমি লিখি তাহলে কি হবে? সেটা দীর্ঘদিন মনে থাকতে পারে। আর কেউ কোনো পয়েন্ট বলবে? বলো, তোমরা তো দারুণ উত্তর দিচ্ছ, বলো। ইট ইজ আ ভেরি ভেরি বিগ। ও বলছে যে যখন আমরা কোনো কিছু পড়ছি তখন যদি আমরা সেটাকে বাস্তবিক কিছু ঘটনার সাথে যদি রিলেটেড করে পড়ি তাহলে সেটা স্টোর হবে, রাইট? বসো। 5 বছর আগে একটা সিনেমা তোমরা দেখেছিলে, দেখেছো তো নিশ্চয়ই? সিনেমা তো দেখো। 5 বছর আগে কোনো না কোনো সিনেমা তোমরা দেখেছো? ইয়েস অর নো? দেখবে সেই দিন ওই সিনেমার ডায়লগটা আজকের দিনে এখনো মনে আছে, কিন্তু সেদিন কি পড়েছিলে সেটা মনে নেই, সেদিন কি খেয়েছিলে সেটাও মনে নেই। ইয়েস অর নো? 1 সপ্তাহ আগে তোমরা কোনো শপিং মলে হয়তো গেছিলে বা কোথাও ঘুরতে গেছিলে, তো এই যাতায়াতের পথে কিছু জিনিস তোমাদের মনে আছে আর বেশিরভাগ জিনিস তোমাদের মনে নেই, তাই তো? কোনোদিন নিজেকে প্রশ্ন করেছো এটা কেন হচ্ছে? তার মানে এখানে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠছে, সেই প্রশ্নটা কি? যে ব্রেন তাহলে কোন জিনিসটাকে মনে রাখতে পারে? ইয়েস অর নো? দেখো কত মানে সিম্পল লজিক। এই জিনিসটা যদি আমরা কিছুদিন আগে করতাম হয়তো এই ইয়ারটা ভালো যেত। ইয়েস অর নো? আগে জানতে হবে যে আমাদের ব্রেন কোন জিনিসটাকে মনে রাখতে পারে, এইটা হচ্ছে মেন লজিক। এবং কিভাবে পারে তো আজকে আমি শেয়ার করতে চাই। তোমরা কি শুনতে রাজি? আচ্ছা, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কি হবে বলো তো? তাহলে আজ থেকে যে জিনিসটা একবার পড়বে সেটা কি হবে? একদম ব্রেনে সেভ হবে, রাইট? আমরা যখন কম্পিউটার, কিছু স্টুডেন্ট আমরা জানি এখানে, তাই তো? কম্পিউটারে যে কোনো কাজ করার পর একদম বাঁ দিকে উপরে কোণায় সেভের একটা আইকন আছে না? সেভ, ব্লু কালারের সম্ভবত আইকনটা। ওই সেভ না করে যদি আমরা স্কিপ করে যাই কি হবে? কম্পিউটারের মতো শক্তিশালী একটা জিনিস পরের বার যখন তুমি ফাইলটা খুলবে পাবে না, হারিয়ে গেল ওটা, রাইট? তাহলে আমাদের ব্রেনও একটা সুপার কম্পিউটার, তাই তো? আমরা যখন যেটা পড়বো পড়ার শেষে সেটাকে যদি একটা সেভ মোড না দিই কি হবে? পরীক্ষার হলে যখন আমরা ভাবতে আমরা চেষ্টা করব মনে পড়া সঠিক মানে উচিত কি? আমার তো মনে হয় উচিতই না। মনে পড়াটাও ঠিক না। মনে পড়বে কেন? তোমরা তো সেভই করনি। তো এবার একটু আসি যে কিভাবে আমরা যে সিলেবাসটা, যে অ্যান্সারটা আমরা পড়বো সেটা কিভাবে আমরা মনে রাখতে পারি এবং দীর্ঘদিন, এবং এটা সম্ভব। যদি না হতো তাহলে অ ক খ তোমরা 15 বছর আগে পড়েছিলে, ইয়েস অর নো? মনে আছে তো সবার? আছে তো? মাঝখানের পড়াগুলো মনে নেই, তাই না? তাহলে ব্রেন পাচ্ছে তো নাকি? ব্রেনের ক্ষমতা আছে। ব্রেনকে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ব্যাপক শক্তিশালী একটা বিষয় ব্রেনের মধ্যে অল টাইম থাকে, খুব শক্তিশালী। তোমরা এর পাওয়ার কল্পনা করতে পারো না। এই ব্রেন যদি কোনো একটা ডিসাইড করে নেয় না, যে কোনো একটা জিনিস যদি নির্ধারণ একবার করে নেয় তাহলে কিন্তু সেটা করেই ছাড়বে। আজকে যারা ভালো মার্কস পাও, তোমরা যারা কম মার্কস পাও বা মিডিয়াম মার্কস পাও, তারা কোনোদিন ভালো মার্কস যারা পায় তাদেরকে প্রশ্ন করেছো কোনোদিন যে এর রহস্যটা কি? করেছো কি? সেই কিন্তু একই ব্যাপার। কেন করোনি? কারণ তোমাদের লজ্জা, একটা ইগো। ওর কাছে আমি জিজ্ঞাসা করতে যাবো, তাই তো? আবার এটাও হতে পারে হয়তো সে সত্যি সত্যি বলবে না, কারণ এটা সিক্রেট। ইয়েস অর নো? সে যদি বলে দেয় তাহলে কি হবে? তোমরা ফার্স্ট হয়ে যাবে, তাহলে তার পজিশন কোথায় থাকবে, রাইট? যেমন বিজনেসে কম্পিটিশন হয় তেমন সব কিছুতেই কম্পিটিশন আছে।
তাহলে প্রত্যেকটা সফলতার পেছনে একটা সিক্রেট থাকে। তো আজকে যারা ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল, আমার উপর রাগ করো না, কিন্তু আমি সিক্রেটটা কিন্তু বলে দিচ্ছি সবাইকে। রাগ করবে কি? তাহলে একটা জিনিস দেখো, যখন আমরা সিনেমাটা দেখেছিলাম সেটা আজকের দিনে আমাদের মনে আছে কেন? কারণ ওটা ছিল অডিও অ্যান্ড ভিজুয়াল একটা এফেক্ট, যেটা আমরা চোখেও দেখেছি, কানেও শুনেছি। যে জিনিসটা মনে করার জন্য, যে জিনিসটা সেভ করার জন্য আমাদের মানব দেহের বেশিরভাগ অঙ্গ একসাথে কাজ হয়, সেই জিনিসটাকে আমরা মনে করতে পারি, মনে রাখতে পারি দীর্ঘদিন। যখন আমরা বই পড়ছি তখন আমরা সামনে কি আছে? শুধু বই। আমাদের কোন ইন্দ্রিয় কাজ হচ্ছে বলতো? আই, রাইট? যখন আমরা কোনো সিনেমা দেখছি তখন কি কি কাজ হচ্ছে বলতো? চোখ, কান আর যখন পড়ছি তখনও মস্তিষ্কে কাজ হচ্ছে, কিন্তু যখন সিনেমাটা দেখছি তখন মস্তিষ্কে আরো বেশি কাজ হচ্ছে, তাই তো? কারণ ওটা আমরা ইন্টারেস্টের সাথে দেখছি, রাইট? এন্টারটেইনমেন্ট আমরা সবাই পছন্দ করি, যার জন্য একটা স্টুডেন্টকে বিকাল 4টে বাজলে বলতে হয় না যে মাঠে খেলতে যা, কিন্তু বলতে হয় পড়। কেন? কারণ খেলার প্রতি যে ইন্টারেস্টটা তার আছে, সেই ততটা ইন্টারেস্ট তার পড়ার প্রতি এখনো গ্রো হয়নি। তাহলে আজ থেকে আমরা যেটা করব, যে কোনো সাবজেক্ট যদি আমরা পড়ি, যেহেতু আমাদের স্কুলে এখনো অডিও ভিজুয়াল এফেক্টের জন্য যে ইনস্ট্রুমেন্টের দরকার নেই, যেটা বিদেশে প্রত্যেকটা স্কুলেই আছে, আমাদের ইন্ডিয়াতেও বহু স্কুল অ্যারেঞ্জ করেছে। ঠিক বললাম ম্যাডাম? অনেক স্কুলেই আছে, কিন্তু অনেক স্কুলেই আমাদের আছে, আমাদের পশ্চিমবঙ্গেও আছে, আমাদের স্কুলেও আসবে, ডেফিনেটলি আসবে। তো যেহেতু এখন নেই, তার জন্য আমরা এই ব্যাচটা একবার বেরিয়ে গেলে আমরা আর পাবো? এই জীবন একবার যদি বয়ে যায়, আবার পারবো এই জায়গায় আসতে? তাহলে আমাদের স্কুল বা আমাদের সরকার এটা এখনো করতে পারেনি, তার জন্য কি আমরা নিজেকে পিছিয়ে রাখবো? সাবস্টিটিউট বার করতে হবে তো, মানে তার এগেনস্টে অন্য একটা রাস্তা আবিষ্কার করতে হবে, ইয়েস অর নো? তাহলে সেই রাস্তাটা কি? আমরা যখন পড়বো, ধরো ইতিহাসের কোনো একটা সাল আমরা মুখস্থ করছি বা কোনো একটা কোশ্চেন আমরা মুখস্থ করছি, ধরো কোনো সাম্রাজ্য পড়ছি, তো দেখবে ঋত্বিকের একটা সিনেমা আছে, যোধা একবার, আছে না? ওরকম ধরনের যে সিনেমা, ওই সিনেমা যখন আমরা পড়বো তখন ওই সিনেমাটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডে ক্যালকুলেশন করি, ভাবতে থাকি, ভিজুয়ালাইজ যদি করি, এবং এই পড়াটার সাথে যদি সিনেমার একটা দারুণ কানেকশন তৈরি করতে পারি, তাহলে কি হবে? এই বিল্ডিংটা যখন তৈরি হয়েছিল, এই স্কুলের বিল্ডিংটা, এই দেয়ালটা যখন তৈরি হয়, দেখবে এই যে এখন তৈরি হচ্ছে পাশে বিল্ডিংটা, বালির সাথে কি মেশানো হয়েছে? সিমেন্ট, তার সাথে জল, রাইট? রডও আছে, ইটও আছে, তাই তো? তো আমরা যখন একটা পড়া আমরা ভেতরে আমরা ইনটেক করব, প্রবেশ করাবো, তখন কিভাবে করাবো? এইভাবে, কিন্তু মানে গাঁথতে হবে। আজকে যদি জল কম থাকতো, যদি আজকে বালি কম থাকতো, এই বিল্ডিংটা বেশি দিন টিকে থাকতো? এটাই তো হচ্ছে তোমাদের সাথে। তোমরা যারা কম নাম্বার পাচ্ছ, কম নাম্বার পাওয়ার পেছনে এটাই কারণ। তোমরা খাটছো, কিন্তু এমন না যে তোমরা পড়ছো না, তোমরা পড়ছো, বাট তোমরা প্লাস্টার যখন করছো তখন সেই প্লাস্টারের মধ্যে কিছু জিনিস মিসিং থাকছে, রাইট? ধরে রাখতে পারছে না বেশি দিন। আর যারা ফার্স্ট হচ্ছে, তারা যখন যেটা পড়ছে একদম হাঙর মাছের মতো গিলে খাচ্ছে সেটাকে, একদম দারুণ প্লাস্টার হচ্ছে, মানে পুট্টিও ফেল, এরকম ব্যাপার। তাহলে আজ থেকে আমাদেরকে আমরা যাই পড়বো সেটাকে কি করতে হবে? মানে একদম শক্তিশালী ভাবে ভিতরে স্টোর করতে হবে, সেভ করতে হবে। কিসের দ্বারা? এই অডিও ভিজুয়াল এফেক্টের দ্বারা, ইয়েস অর নো? এইবার এই যতগুলো রাস্তা আমাদেরকে বললাম, এই সব কিছুর মধ্যেও একটা জিনিস মিসিং, সেটা কি? জল। জলটা বলি বা, তাহলে জলটা কি? রাজি আছে শুনতে? ইন্টারেস্টেড? বালি কোনটা, ইট কোনটা বলে দিলাম, তাহলে আবার জলটা কি? জলটা হচ্ছে কারণ। কিসের কারণ?
যে আমরা যে পড়াশোনা করছি তার পেছনে শক্তিশালী কোনো কারণ আছে কি, সেটা কোনো শক্তিশালী কারণ ছাড়া কোনো বড় কার্য কি সম্ভব? সম্ভব কি? আজকে সারা পৃথিবীতে যত সাকসেসফুল মানুষ আছে বিভিন্ন ফিল্ডে, প্রত্যেকটা সাকসেসফুল মানুষের ওই জায়গায় পৌঁছানোর জন্য একটা যথেষ্ট কারণ ছিল। এই কারণটা খুঁজে বার করতে হবে। আর এই কারণটা আসে কোত্থেকে বলতো? আঘাত থেকে। কোত্থেকে? কোত্থেকে আসে? জোরে বলো একসাথে। কিসের আঘাত? কিসের আঘাত? তোমাদের বাবা মা খুব সুখে আছেন? আছেন কি? তোমরা কি খুব সুখে আছো? গরমকালে বহু স্টুডেন্ট আমরা এখানে নিজের বাড়িতে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেতে পারি না, তাই তো? অনেকে উপোস করে, ওখানে রোজা করে অনেকে, বাট সেই সময় ঠান্ডা জল খেতে পারি না। এটা কি কারণ নয়? কোনো পুজো বা ঈদের সময় আমাদেরকে জামা কাপড় দিতে গিয়ে আমাদের বাবা মা তাদের নিজেদের জামা কাপড় হয় না, তারা মিথ্যা কথা বলে কি, যে এখনো কতগুলো শাড়ি তোলা আছে, ওটাই পরে শেষ করতে পারছি না। এটা কি সত্যি কথা? মায়েরা বলে যেটা। ইয়েস অর নো? তোমাদের মধ্যে একটা বারুদ থাকবে, জোরে বলো, জোরে চিল্লে গলাটা ফাটাও। এগুলো হচ্ছে কারণ, ইমোশনাল অ্যাটাচমেন্ট। যতগুলো মানুষ সাকসেসফুল হচ্ছে সারা পৃথিবীতে, প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড যদি তোমরা পড়ো দেখবে বড় বড় আঘাত পিছনে আছে। ইয়েস অর নো? তো এবার একটা আসি আরেকটা অ্যাডিকশন। সেটা কি? যেটা তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট এখানে সেই প্রবলেমে সাফার করছো। সেটা কি বলবো? বলবো? লজ্জা লাগবে না তো? তাহলে একটু জোরে বলো। ইয়েস অর নো? ইয়েস। সেটা হচ্ছে দ্যাট ইজ অ্যাবাউট লাভ। সেটা কি? ভালোবাসা। ইয়েস অর নো? স্টুডেন্টদের এটা একটা বড় সমস্যা, ঠিক কি না? এটা ভেতর থেকে আমাদেরকে শেষ করে। 90% টাইম পড়বো কি, আমাদের মনে এই খেয়াল চলে, ব্রেকআপ, প্যাচআপ, আবার ব্রেকআপ, আবার প্যাচআপ। এই করতে করতে কি হয়, 90 টাইমস টাইম আমাদের কি হয়, নষ্ট হয়। কিন্তু এই দুঃখের কথা আমরা কাউকে বলতেও পারি না, তাই তো? না বাড়িতে বাবা মা, না টিচার্স, বলতে পারি? বলতে পারি না। তাহলে কি হয়, আলটিমেটলি আমরা নিজেরাই কিন্তু ভেতরে ভেতরে জ্বলে যাই, ছাই হয়ে যায়, তাই তো? তো এটা একটা বড় প্রবলেম, এই একটা সলিউশন দরকার, রাইট? তো প্রথম কথা হচ্ছে এটাই, আমি যেটা বলতে চাইবো যে এটা কি দোষের? এটা কি ভুল কিছু? ইয়েস অর নো? কোনো একটা ছেলের কোনো একটা মেয়েকে দেখার পর একটা ফিলিংস বা একটা ভালো লাগা থাকতে পারে কি পারে না? যে কোনো এজে পারে তো? এটা কি দোষের কিছু? বা কোনো একটা মেয়ের কোনো ছেলের প্রতি অ্যাট্রাকশন, এটা দোষের নয়। ইয়েস অর নো? যদি না লাগে তবে দোষের, তাহলে বুঝতে হবে তার কোনো প্রবলেম আছে। কারণ একটা ছেলের একটা মেয়েকে দেখে ভালো লাগাটাই স্বাভাবিক। আমরা হরমোন নিয়ে পড়েছি, রাইট? হরমোনের যে সিক্রিয়েশন, আমরা যদি কোনো রাস্তা দিয়ে কোনো ধরো সুগন্ধ দেখবে, আমরা সন্ধ্যাবেলা এখন ফুচকা খেতে বেরোই, ফুচকার দোকানটা সেই ওখানে, এত দূর থেকে ফুচকার গন্ধটা যখন নাকে আসে না, তখন আমাদের গালে কি আসে বলো তো? এখনই চলে এসছে অনেকে। তো ফুচকার কথাটা আমি নিজেই পড়ে যাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে ফুচকার একটা গন্ধ নাকে আসার পর গাল থেকে জল বেরিয়ে চলে এলো। তার মানে কি, একটা সেন্সর আমাদের ভেতরে কাজ করে, রাইট? দ্যাট ইজ কল্ড হরমোন। তো কোনো একটা ভালো লাগা জিনিসকে ভালো লাগাটা এটা স্বাভাবিক, এটা মন্দের কিছু নয়।
কিন্তু এখানে একটা ভাববার বিষয় আছে। ভাববার বিষয়টা হচ্ছে কি জানা যাক। প্রথম কথা হচ্ছে প্রেম ভালোবাসাটা খুবই ভালো জিনিস। প্রেম হচ্ছে ঐশ্বরিক, যেটা আত্মার সাথে আত্মার হয়। প্রেম কথাটা পরম থেকে এসছে, যেটা এক্সট্রিম, রাইট? এটা খুবই ভালো জিনিস। কিন্তু এটাকে আমরা কোন অ্যাঙ্গেলে নেব? আমরা ছাত্রছাত্রী, আমরা এই প্রেম বা ভালোবাসাটাকে কোন অ্যাঙ্গেলে নেব, এটা হচ্ছে বিষয়। এটা একটা প্রবলেম। এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা এটাকে কিভাবে আমরা আলোকপাত করব আমাদের জীবনে, তাই তো? যদি এটা সঠিক ডাইমেনশন আমরা না দিতে পারি তাহলে আমাদের জীবন শেষ হয়ে যেতে পারে। ইভেন এখন আমরা পেপারে মাঝে মাঝে দেখি যে একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টকে ভালোবেসেছিল, তাকে পায়নি, তাকে বিয়ে করতে পারিনি, তার জন্য গলায় দড়ি দিয়ে সেই স্টুডেন্টটা আজকে আর নেই পৃথিবীতে। ইয়েস অর নো? তো এই জিনিসটা লুকিয়ে যাওয়াটা, স্কিপ করাটা কোনো রকম ঠিক নয়। এটা নিয়ে ডিসকাশনের দরকার। বহু আত্মহত্যা প্রত্যেক দিন এইভাবে হয়। ইয়েস অর নো? হয়। এবং আমরা পড়াশোনায় মন দিতে পারি না, কারণ এই জিনিসটা আমাদের মনটাকে কুড়ে কুড়ে খায়, তাই তো? তাহলে এর একটা সমাধান দরকার। আজকে এর একটা হাস্যনাস্ত হয়ে যাক। তোমরা কি চাও এই প্রেম বা ভালোবাসাটাকে সঠিক ডিরেকশন আজকে আমরা দিতে চাই? দেব। স্যারকে আমি খুব প্রেম করি, কিন্তু কারণ স্যার এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য, দিস ইজ এ গভর্নমেন্ট স্কুল, নট ম্যাটার অফ জোক। উনি আমাকে সুযোগ দিয়েছেন এই ডিসকাশনটা করার জন্য, তো যার জন্য আমি স্যারকে ভালোবাসি। কারণ উনিও চান মন থেকে যে তোমাদের উন্নতি হোক, এবং পুঁথিগত বিদ্যার সাথে এই বাস্তবিক বিদ্যাটা দরকার। স্যার ঠিক বললাম? তো বিষয়টা হচ্ছে যে প্রবলেম তাহলে কোথায় কোথায় হয় দেখো। আজকে আমরা স্কুল লাইফে যখন আছি, আমাদের 15-16 বছর বয়স যখন হয়, তখন আমাদের মনের মধ্যে একটা নতুন একটা খেয়াল, একটা নতুন ভাবনা জন্মায়। গেছেন না? ভালো লাগার একটা ভাবনা, এটা ভুল না। এবার কি হয়, আমরা নিজের ক্লাসে, বাইরে, অন্য যে কোনো জায়গা হতে পারে, কোনো ছেলে বা মেয়ের প্রতি আমরা অ্যাট্রাক্ট হয়ে পড়ি, এবং কি হয়, তাকে পাওয়ার চেষ্টা করি। কখন? অ্যাট দ্যাট টাইম, এক্ষুনি চাই, রাইট? কিন্তু বিষয়টা হচ্ছে এই সমাজ ব্যবস্থাটা যেরকম, যে একটা ছেলে যতক্ষণ না সে নিজের পায়ে না দাঁড়াচ্ছে ততক্ষণ সে একটা মেয়ের দায়িত্বকে নিতে পারবে। আমি ব্যারাকপুরে একটা সেশন করে এসেছি মাস 2 আগে। একটা স্টোরিটা বললে তোমরা বুঝতে পারবে। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে এবং তারা টিচারদেরকে এসে বলে, টিচাররা বাধা দেয়, তারপরেও তারা বিয়ে করে লুকিয়ে। ছেলেটি এস্টাবলিশ নয়। কি হয়, প্রথম 3-4 মাস 6 মাস তারা ঘোরাফেরা করলো, তারা একসাথে সংসার করলো। তারপর যেহেতু ছেলেটা এস্টাবলিশ নয়, তারপর কি হলো, অভাব যখন এলো তখন কি হলো, আস্তে আস্তে ব্রেকআপের সূত্রপাত। একটা সময় পর মাস, মানে তার ঠিক 2-3 মাস পর আমি শুনেছিলাম যে তাদের ডিভোর্স হয়ে গেছে, যে যার বাড়িতে। আবার ছেলেটি ছেলেটির বাড়িতে, মেয়েটি মেয়েটির বাড়িতে। তো ভালোবাসার অ্যাট্রাকশনের মধ্যে একটা পার্থক্য আছে, যেটা তোমাকে আজকে বলবো। হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ অ্যাট্রাকশন, অ্যান্ড হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন লাভ অ্যান্ড অ্যাট্রাকশন, সেটা বুঝতে হবে। ভালোবাসা মানে এটা নয় যে কোনো একটা ফিজিক্যাল টাচ, এটা ভালোবাসা নয়। ভালোবাসা মানে এটা না যে আমি খুব একা আছি, আমার এই একাকিত্ব দূর করার জন্য আর একজন সঙ্গীকে দরকার, এটাও ভালোবাসা নয়। ভালোবাসা সেখানে কোনোদিন থাকে না যেখানে চাওয়া পাওয়া আছে। ইয়েস অর নো? এটা আমরা জানি। আমি তোমার কাছ থেকে চাইছি,
তার পরিবর্তে আমি আবার তোমাকে কিছু দেব, ভালোবাসা কিন্তু সেখানে নয়। তো আমরা ভালোবাসাটাকে এর ডেফিনেশনই বদলে দিচ্ছি, আমরা অন্য কিছুকে, অ্যাট্রাকশনকে ভালোবাসা বলছি। ভালোবাসাটা কি? ভালোবাসাটা হচ্ছে স্মৃতি। ইয়েস অর নো? একটা হাজব্যান্ড ওয়াইফ তারা বিগত 10 বছর ধরে ধরো সংসার করলো, 10 বছর ধরে তাদের একে অপরের সাথে কাটানো যে মুহূর্তগুলো, সুখ ছিল কিছু, কিছু দুঃখ ছিল, কিছু অভাব ছিল, রাইট? এই সব কিছুকে, কিছু অশান্তি ছিল, কিছু ঘুরতে যাওয়া ছিল, কিছু ভালো মোমেন্ট ছিল, কিছু খারাপ মোমেন্ট ছিল, এই সব কিছুকে মিলিত ভাবে একটা সংসার তৈরি হয়। ইয়েস অর নো? এবং একটা সংসার ক্যারি ফরওয়ার্ড হয়। এইবার ওই হাজব্যান্ড আর ওয়াইফের মেমারি থেকে যদি এই 10 বছরের স্মৃতি যদি আমি কোনো মেশিনের মাধ্যমে টেনে নিই, তারপর দিন থেকে একে অপরকে চিনতে পারবে? পারবে কি? কি হবে তারপর? তাহলে হোয়াট ইজ কল্ড লাভ? ভালোবাসাটা কি? স্মৃতি। ইয়েস অর নো? স্মৃতি যদি তাদের ব্রেন থেকে আমি বার করে নিই, তাহলে একে অপরকে চিনতে পারছে না। তাহলে ভালোবাসাটা, স্মৃতি হচ্ছে ভালোবাসা। এখন অনেকে তোমরা বলতে পারো যে আমাদের তো অনেকের সাথে অনেক স্মৃতি হয়ে গেছে। ইয়েস অর নো? তাহলে এটাই কি ভালোবাসা? তো প্রথম কথা হচ্ছে এটাই যে এই যে স্মৃতিটা আমরা এখন থেকে যেটা তৈরি করব, খুব ঠান্ডা মাথায় তৈরি করতে হবে। মানে এই স্মৃতি যদি কারোর সাথে একবার তৈরি হয়ে যায় এখন থেকে সেইভাবে, তাহলে তার একটা পরিপূর্ণতা দরকার, এবং সেটা পরিপূর্ণতা না পেলে দুজনেরই কিন্তু বিপদও আসতে পারে। ইয়েস অর নো? প্রথম কথা হচ্ছে এটাই যে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে স্যার, আমি ওই মেয়েটাকে ভালোবাসি এবং ওর বাড়িতে কেউ মেনে নিচ্ছে না। আমি তখন জিজ্ঞাসা করি যে তুমি কোন ক্লাসে পড়ো? কেউ বলে 12-এ পড়ি, কেউ বলে ফার্স্ট ইয়ারে পড়ি, কেউ বলে থার্ড ইয়ারে পড়ি, এরকম বলে। ঠিক আছে? তখন আমি বলি যে কেন মেনে নিচ্ছে না বাড়িতে? তখন স্টুডেন্টটা বলে যে স্যার, আমি তো তেমনভাবে কিছু করি না কাজকর্ম, এই একটা কাজ করছি, 7,000 টাকা মাইনে পাই, আর মেয়েটা একটু বড় লোক, মেয়েটার বাবা মা রাজি হচ্ছেন। তো এবার তোমাদের কাছে আমি একটা সিদ্ধান্ত ফেলি, তোমাদের কাছে, তোমরা স্টুডেন্ট, তোমাদের প্রত্যেকটা বাড়িতে তোমাদের বাবা মা বর্তমান, এবং তোমরা বলো, ধরো আমি একজন বাবা, আমি আমার মেয়েকে একজনের দায়িত্ব দেব, তাই তো? আমি কি চাইবো যে আমার মেয়েটাকে এমন একজনের হাতে তুলে দিই যে আনস্ট্যাবলিশড? চাইবো? তার ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে আজকে আমি ওকে বললাম যে তুমি একটা মেয়েকে ভালোবাসো, তার বাড়িতে মেনে নিচ্ছে না, তাহলে মেনে না নেওয়ার কারণটা কি সেটা কোনদিন ভেবেছো? ও অনেকক্ষণ ভেবে চিন্তে বলছে যে হ্যাঁ ভেবেছি, ওর বাড়ির লোক আমার এই কাজটাকে পছন্দ করে না, বা আমার এই ইনকামটা কম বলে মেনে নিচ্ছে না। তো আজকালকার যুগে 7,000 টাকা 10,000 টাকা ইনকাম করে একটা সংসার চালানো যায় কি? তাহলে কি হবে? এই যে অ্যাট্রাকশনের সময় যদি আমরা একে অপরকে কথা দিয়ে ফেলি বা আবদ্ধ হয়ে যাই একে অপরের সাথে, তাহলে কি হবে? দুদিন পর আবার সেই ব্রেকআপ হবে। ইয়েস অর নো? হবে তো? ভালোবাসা তখনই টিকবে যখন ভালোবাসা টেকানোর জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, যে পরিস্থিতি দরকার, সেই পরিস্থিতিগুলো বজায় থাকবে। ইয়েস অর নো? আমি টাকার কথা ছেড়ে দিলাম। এরকমও হয় যে একটা ছেলের অনেক টাকা, একে অপরকে ভালোবাসে, একটা মেয়েকে ভালোবাসে, তারা বিয়েও করলো, কিন্তু দেখা গেলো পরিবারের কারোর সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, তার সত্ত্বেও, ছেলেটা তার টাকা থাকা সত্ত্বেও সেই মেয়েটি আর ছেলেটি আলাদা, হয়তো এরকম। তাহলে সব কিছুর সমন্বয় যদি একসাথে না ঘটে, তবে কিন্তু একটা ভালো রিলেশনশিপ কিন্তু বিল্ড করতে পারে না। এবং আমাদের স্টুডেন্ট লাইফ একটা সমস্যা কি, একই ক্লাসে যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে ফেলে, তাহলে প্রবলেমটা কোথায়? একটা মেয়ের, আমাদের এই দেশে, আমাদের ইন্ডিয়ান ল অনুযায়ী বলছি, আমাদের এই দেশে যদি একটা মেয়ের 18 বছর বয়স হয়ে যায় বা 20 বছর বয়স হয়, 18-20 বছর বয়স হওয়া মানে কি হয়? মেয়েদের উপযুক্ত বিয়ের বয়স হয়ে যায়, এবং 22-23 বছর মানে
আমরা ভাবি মেয়েদের বিয়ের বয়স বাউন্ডারি ছাড়িয়ে যাচ্ছে, ইয়েস অর নো? কিন্তু সেই সময় একটা ছেলে তার কেরিয়ার ডেভেলপ শুরুর দিকে থাকে, ইয়েস অর নো? এবং একটা ছেলে সেই 28-29 বছর না হলে সে তার ফিল্ডে সঠিকভাবে তার ভিত মজবুত হয় না, যার জন্যই হয়তো এই ভালোবাসাগুলো টেকে না, ইয়েস অর নো? তোমরা বলো, একমত? ইয়েস অর নো? এটাই তো কারণ। আমরা যদি আমাদের নিজেদের জীবন সাজাই, ঠিক আছে, এই দিকে ফোকাস করি, তাহলে একদিন পাবো ডেফিনেটলি। এবার কি ব্যতিক্রম আছে, একই এজের মধ্যে একই গ্রুপের মধ্যে ভালোবাসা, সেটাও সাকসেসফুল হয় ডেফিনেটলি, কিন্তু সেটা ব্যতিক্রম, সেটা মুষ্টিমেয় কিছু। কিরকম? ছেলেটার ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলেটার বাড়িতে একটা বড় বিজনেস আছে, সে দেখা গেল 22 বছর বয়স, সে পড়াশোনা করছে, বিজনেসে করছে, দেখা গেল তার বিজনেস থেকে আর্নিং আসছে 30,000 টাকা, কথা। তাহলে সেই ছেলেটা সেই স্টেজে দাঁড়িয়ে যে কোনো একটা মেয়েকে পছন্দ করতে পারে, তার রাইটও আছে, থাকতে পারে রাইট। কারণ সে ওই মেয়েটাকে দায়িত্ব নিয়ে তাকে রাখতে পারবে। কারণ একটা মেয়ে যখন তার কাছে যাবে, সে তো পুরো তার কাছে স্যারেন্ডার করতে হবে তাকে, ইয়েস অর নো? মেয়ে সে দেখবে ঘরের দিকটা, ছেলে দেখবে বাইরের দিকটা, এটা মিলে একটা সংসার হয়, দুজনেরই সমান ভূমিকা। কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় কি, ছেলেটার রোজগার, ছেলেটার দাঁড়ানো, তাই তো? তো সাকসেসফুল যদি হতে হয়, বাবা মায়ের চোখের জল এটা অল টাইম আমাদের যেন মাথায় থাকে, যে সূত্রগুলো আমি বললাম। আর এত সুন্দর সুন্দর টিচার্স তোমাদের সাথে যখন আছে, তোমরা প্রশ্ন করবে, যাই জানতে ইচ্ছা হবে প্রশ্ন করবে, সে যে কোনো রিলেটেড। আমি যে এই যে টপিকগুলো নিয়ে বললাম, আজকে আমরা টিচারদের শরণাপন্ন কেন হব? কারণ আমরা আজকে যে জায়গায় আছি, যতটা নলেজ আমাদের আছে, তাদের থেকে আমাদের থেকে অনেক বেশি নলেজ আমাদের টিচারদের আছে। কারণ আজকে আমরা যে বাধাগুলো অতিক্রম করছি, আমাদের এই বাধা ওনারা অনেক আগে অতিক্রম করে এসেছে। হিমালয় পর্বত যদি আমি পাড়ি দিতে চাই, তাহলে যে ওপরে আছে সে যেভাবে গাইড করবে সেভাবে যাওয়া ভালো, ইয়েস অর নো? কারণ সে জানে কোথায় কি প্রবলেম আছে, কোথায় তুষার জড়াবে, কোথায় খাদ আছে, রাইট? তাহলে আজকে আমরা আমাদের টিচার্সদের কথা, আমাদের প্যারেন্টসদের কথা কেন শুনবো? কারণ তারা আমাদের থেকে বিশাল বিশাল জ্ঞানী। আর আমরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা না, অন্যান্য বই আমরা পড়বো, পড়াশোনা ছাড়া রিলেটেড, সেখান থেকে মানুষের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। থ্যাংক ইউ। বলছি, আজকে এই সেশনটা যে হলো, শুভরাজ মণ্ডল যে কাউন্সিলিং করালো, এই কাউন্সিলিং করে আপনাদের কি মনে হলো, কেমন মনে হলো? 9 to 12 যে স্টুডেন্ট যে এজটার মধ্যে বিলং করে, তো এরকম একটা ক্লাস হয়ে ওরা অনেকটা সময় জানতে পারলো, অনেক কিছু নলেজ গ্যাদার করলো এবং আদান প্রদান হলো অনেক কিছু। এটা ওরা খুব এনরিচ হয়েছে। আজকে কি মনে করছেন যে এর একটু চেঞ্জ হবে? অবশ্যই আমার মনে হয় যারা ব্যাপারগুলো নিয়ে ভাবতো না, ব্যাপারগুলো যে বিষয়গুলোকে বেশি ইম্পর্টেন্স দিত, এখন একটা ব্যালেন্স করার চেষ্টা করবে। কারণ এরা অনেকক্ষণই একদম মন দিয়ে ভালো করে শুনেছে বিষয়গুলো, অনেকটাই উপকৃত হয়েছে আমাদের। ওকে, থ্যাংক ইউ। আজকে এই যে স্যার তোমাদেরকে কাউন্সিলিং করালো, এই যে স্যার কিছু বললো, এটাকে তোমরা শুনে তোমাদের কেমন মনে হলো? তোমাদের কি মনে হচ্ছে যে তোমরা আজকে পর থেকে চেঞ্জ হবে? বলো। আমরা চেঞ্জ হব, স্যারের কথা শুনে আমাদের অনেক কনফিডেন্স বাড়লো, সেই জন্য স্যারকে আমরা অনেক অনেক ধন্যবাদ। আজকে এই সেশন থেকে তুমি কি পেলে? জ্ঞান অর্জন করলাম, যে ভালো ভালো মুভমেন্ট, একটা জ্ঞান যেটা খুবই দরকার ছিল, সেটা পেলাম। তাহলে আজকে থেকে তুমি কি মনে করছো যে নিজেকে অনেকটা চেঞ্জ করতে পারবে? ফিল করতে পারছি, ভালো একটা জিনিস শিখলাম, যে নিজের দরকার ছিল জীবনে। এই যে সেশন থেকে তোমরা কি পেলে সেটা বলো। আজকে যে সেশনটা শুভরাজ স্যার তোমাদেরকে দিল, এর থেকে কি পেলে? বলে দিয়েছেন যে সেশনটা শুরু হওয়ার পর তোমরা সবাই খুব মোটিভেটেড হবে। তো ওই যে স্যার যে কথাগুলো বললো, আমি নিজেই খুব মোটিভেটেড ফিল করছি। নিজেকে খুব ভালো লাগছে তোমাদের প্রত্যেকের? কি শুভরাজ দার প্রোগ্রাম তোমাদের ভালো লেগেছে? ভবিষ্যতে তোমরা কি চাও নাকি আবার ভালো হয় এলে আরো তোমাদের? হ্যাঁ, আমরা হয়তো তোমরা কি তোমাদের জুনিয়র যারা আছে তারা যেন এই কথাগুলো শুনতে পায়, তারা যেন এই মোটিভেশন ক্লাসটা আবার অ্যাটেন্ড করতে পারে। সবাইকে ভালোবাসা শুভরাজের
কেমন লাগলো প্রোগ্রামটা আপনার? খুব টপিক্যাল ছিল, স্পেশালি যে এই জুডিপের স্টুডেন্টসদের নিয়ে বলছিল, ওদের অ্যাডিকশন প্রবলেম, বিভিন্ন রিলেশনশিপের বিভিন্ন প্রবলেম, সব কিছু নিয়ে খুব সুন্দর বলছিল। কনফিডেন্স বিল্ডিং খুব ভালো লেগেছে। আপনার নামটা এই বলবেন যে ম্যাডাম? এই এই ধরনের যে সেশনগুলো, এগুলো প্রত্যেকটা স্কুলে আপনার কি মনে করছে প্রয়োজন আছে এখনকার? ডেফিনেটলি, কেন এই ফিজিক্যাল স্পেশালি এদের এই সমস্ত ব্যাপারে গাইড করার লোক তো কম, ক্লাসের টিচার পড়াশোনার বাইরে খুব কম সময় থাকে এগুলো নিয়ে বলার। খুব সুন্দর বলেছে। থ্যাংক ইউ ম্যাম। দেখলেন, এতে আপনার কেমন লাগলো আপনার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? এই সেশনটা যে ভালো স্কুলে লেগেছে, নিঃসন্দেহে খুব ভালো, মানে মোটিভেটিং একটা অনুষ্ঠান, ছাত্ররা উপকৃতই হবে আশা করি। ভবিষ্যতে আর আপনার স্কুলে যখন কোনো আরও প্রয়োজন এগুলো, মানে বর্তমানকালে সামাজিক পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের যা মানসিক অবস্থা, তাদের মানসিক বিকাশের জন্য এই ধরনের প্রোগ্রাম আরও বেশি দ্রুত করলে তাদের মানসিক বিকাশ